হ্যালো স্টুডেন্টস, আমরা গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটাল নিয়ে আলোচনা করছি। তো ফিজিক্যাল প্রপার্টি নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও লেকচার কমপ্লিট করেছি। আমাদের এটা সেকেন্ড লেকচার। তো চলো আরও আমরা কিছু ফিজিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলে নিই। প্রথমে আজকের আমরা যেই পয়েন্ট দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে কী ধরনের বন্ধন আমরা দেখতে পাই। তো এখানে যে মৌলগুলো লেখা রয়েছে বেরিলিয়াম থেকে শুরু করে বেরিয়াম পর্যন্ত, এই মৌলগুলো সাধারণত তো আমরা এদেরকে ধাতু বলেই বলছি। এখন ধাতু মানে তাদের মধ্যে খুব স্বাভাবিকভাবেই ধাতব বন্ধন থাকবে, যেরকমভাবে আমরা গ্রুপ 1 মৌলগুলোর ক্ষেত্রে দেখেছিলাম ধাতব বন্ধন, ঠিক একই রকমভাবে গ্রুপ 2 মৌলগুলোর ক্ষেত্রেও আমরা ধাতব বন্ধন দেখতে পাই। সো আমরা এখানে বলছি যে গ্রুপ 2 অ্যাটমগুলি ধাতব বন্ধনের দ্বারা পরস্পর সংযোজিত থাকে। পরস্পর সংযোজিত থাকে বা সংযোজিত হয়ে ধাতব কেলাস গঠন করে, তাই তো? ঠিক গ্রুপ 1 এর মতোই। ধাতব কেলাস গঠন করে। এবার এই যে ধাতব কেলাস গঠন করলো, কিভাবে ধাতব কেলাস গঠন করে? ধরো এম দ্বারা আমরা যদি প্রত্যেকটা অ্যালকালাইন আর্থ মেটাল যারা রয়েছে তাদের সবাইকে প্রকাশ করি, তাহলে আমরা কি দেখেছি যে এই ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তাদের সর্ববহিস্থ ইলেকট্রন ত্যাগ করে এই রকম অবস্থায় থাকতে চায়। এবারে তারা যখন ধাতব কেলাস তৈরি করবে, ধাতব কেলাসে কি হবে? এরকম M2+ আয়ন এবং তার সাথে এই একটা ইলেকট্রন এবং এই একটা ইলেকট্রন, আবার একটা এরকম মেটাল আয়ন থাকবে তার সাথে এরকম দুটো ইলেকট্রন, আবার এরকম একটা মেটাল আয়ন থাকবে তার সাথে এরকম ইলেকট্রন, আবার একটা মেটাল আয়ন তার ইলেকট্রন দুটো। তো এইভাবে ধাতব কেলাসে বিভিন্ন সংখ্যক ধাতব আয়ন এবং তাদের সর্ববহিস্থ যে দুটো ইলেকট্রন তারা এইভাবে তীব্র তড়িতাকর্ষণ বল দ্বারা যুক্ত থাকবে। এবারে যদি আমরা তুলনা করি যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 অ্যাটমের যে ধাতব কেলাসগুলো রয়েছে সেই কেলাসগুলোর প্রকৃতি কি একই রকম হবে? প্রকৃতি মানে কি? দেখো, আমরা ধাতু একটা যদি হাতে নিই, ধাতুটা হাতে নিয়েই প্রথমে আমাদের একটা মন্তব্য আসে কি যে এই মেটালটা খুব হার্ড বা শক্ত, বা এই মেটালটা খুব সফট বা নরম। আমাদের প্রথমেই এই ধারণাটা আসে বা এটা আমরা ভাবি যে একটা লোহার রড আমি হাতে তুললাম, হাতে তুলে লোহার রডটাকে বলছি বাবা কি শক্ত এই রডটা। আর যদি একটা কপারের রড আমি হাতে নিই, কপারের রডটাকে আমরা খুব সহজে বাঁকিয়ে দিতে পারি যেহেতু ওটা নরম ধাতু। প্রথমেই তো এই ধারণাটা আসে। তো সেই হিসাবেই আমি বলছি, যেহেতু আমরা আগেই গ্রুপ 1 কমপ্লিট করেছি, তো গ্রুপ 1 ধাতুগুলোর সঙ্গে গ্রুপ 2 ধাতুর যে ধাতব কেলাস তাদের মধ্যে কি এমন পার্থক্য রয়েছে। তো সেই হিসাবে আমি বলতে পারি গ্রুপ 2 ধাতুর যে কেলাস, সেই ধাতুর কেলাসগুলো একটু দৃঢ় প্রকৃতির হয় বা কাঠিন্যতা একটু বেশি হয় গ্রুপ 1 ধাতুর কেলাসের তুলনায়। কেন? তার কারণ হচ্ছে গ্রুপ 1 ধাতুর কেলাস যখন তোমরা দেখেছো তখন সেইখানে কি ছিল? ধাতব ক্যাটায়ন ছিল এবং তার একটা ইলেকট্রন ছিল, সর্ববহিস্থ একটা ইলেকট্রন ছিল যারা কিনা ধাতব কেলাসটাকে গঠন করেছিল। এবারে ওখানে একটা ধরো ক্যাটায়ন এবং তার একটা ইলেকট্রন, তাদের মধ্যে যে তড়িতাকর্ষণ বল কাজ করবে, এখানে একটা ক্যাটায়ন এবং তার দুটো ইলেকট্রন, তো এদের মধ্যে তড়িতাকর্ষণ বলটা আরও বেশি পরিমাণে কাজ করবে।
তাহলে এখানে এই ক্যাটায়ন এবং তাদের বিভিন্ন ক্যাটায়ন এবং তাদের যে ইলেকট্রনগুলো তাদের মধ্যে পারস্পরিক তড়িৎ আকর্ষণ বলের মান গ্রুপ ওয়ানে ক্যাটায়ন এবং তাদের ইলেকট্রনের পারস্পরিক যে আকর্ষণী বলের মান এই দুটোকে যদি তুলনা করা হয় তাহলে কোনটার মান বেশি? স্বাভাবিকভাবেই এটার মান বেশি, কারণ এইখানে দেখো মুক্ত ইলেকট্রনের সংখ্যা প্রচুর বেশি। তো যেহেতু এখানে তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, তাই এই ধাতব কেলাসগুলো খুব দৃঢ়ভাবে সুসংবদ্ধ থাকবে। দৃঢ়ভাবে সুসংবদ্ধ থাকার কারণেই গ্রুপ 2 ধাতুর কেলাসগুলোর কাঠিন্যতা বেশি হয়। বোঝাতে পারলাম? তাহলে সে পয়েন্টটা লেখা যাক। গ্রুপ 2 ধাতুর কেলাসে M2+ ও ইলেকট্রনের তড়িৎাকর্ষণ বল গ্রুপ 1 ধাতুর কেলাসে M+ ও ইলেকট্রনের তড়িৎাকর্ষণ বল অপেক্ষা বেশি, তাই গ্রুপ 2 ধাতুর কেলাস সুসংবদ্ধ হওয়ার কারণে বা সুসংবদ্ধ বেশি হওয়ার জন্য কাঠিন্যতা বেশি। কার থেকে কাঠিন্যতা বেশি? এই গ্রুপ 1 ধাতুর কেলাস অপেক্ষা কাঠিন্যতা বেশি। এইটা একটা প্রশ্ন হতে পারে যে গ্রুপ 2 এবং গ্রুপ 1 এর ধাতুর কেলাসের তুলনা করলে দেখা যায় যে গ্রুপ 2 ধাতুর কেলাসগুলোর কাঠিন্যতা বেশি। তার পেছনে কারণ কি? সেই কারণটা আমি তোমাদের এখানে লিখে দিলাম। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট এবারে আমরা এই কাঠিন্যতা দিয়েই আমরা তাহলে একটা বিচার করতে পারি। কি হবে বলো তো? কি পয়েন্ট আমরা এখানে বিচার করতে পারি? একটা বিচার করতে পারি এই কেলাসগুলোর ঘনত্ব 1। 2 নম্বর গলনাঙ্ক বিচার করা যায় কিভাবে? দেখো, তোমরা এখান থেকেই বলতে পারবে যে যদি ধাতুর কেলাসে ধাতব আয়ন, এই যে গ্রুপ 2 যেটা বলেছি, গ্রুপ 2 কেলাসে ধাতব আয়ন এবং ইলেকট্রনের মধ্যে যদি তড়িৎ আকর্ষণ বল বেশি কাজ করে, তাহলে সেই কেলাসে আয়নগুলোকে পরস্পর থেকে পৃথক করাটা কি খুব সহজ হবে? সহজ হবে না। গলনাঙ্ক মানে কি? গলনাঙ্কে পৌঁছলে প্রত্যেকটা যে কণা রয়েছে, সেটা আয়ন হোক বা ইলেকট্রন হোক, প্রত্যেকটা যে কণা রয়েছে গলনাঙ্কে পৌঁছানো মাত্রই সমস্ত রকম আকর্ষণী প্রভাব বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে গ্রুপ 1 এর এই যে গ্রুপ 1 এর ধাতব আয়ন এবং ইলেকট্রনের মধ্যে যে তড়িৎ আকর্ষণ বল, গ্রুপ 2 এর ধাতব আয়ন এবং ইলেকট্রনের মধ্যে তড়িৎ আকর্ষণ বল যদি তুলনা করি, তাহলে একটু আগেই বললাম যে এই মানটা বেশি হয় গ্রুপ 2 এর ক্ষেত্রে। তো সেই আকর্ষণী প্রভাবটাকে কাটানোর জন্য গ্রুপ 1 ধাতব কেলাসে যে পরিমাণ তাপ দিলে গলনাঙ্কে পৌঁছে যাচ্ছে, গ্রুপ 2 এর ক্ষেত্রে আরও বেশি পরিমাণ তাপ প্রয়োগ করলে তবে গলনাঙ্কে পৌঁছবে। তাই জন্য গলনাঙ্ক গ্রুপ 2 ধাতুর ক্ষেত্রে অনেক বেশি হয়, আর গ্রুপ 1 ধাতুর ক্ষেত্রে গলনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। এইটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি বললাম? ঘনত্ব। দেখো, আকর্ষণী প্রভাব যদি কণাগুলোর মধ্যে বেশি কাজ করে, তাহলে কণাগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকার চেষ্টা করবে। তো খুব যদি কাছাকাছি থাকে, তাহলে একটা নির্দিষ্ট আয়তনে উপস্থিত কণার সংখ্যা বেশি হবে। তো একটা নির্দিষ্ট আয়তনে যদি কণার সংখ্যা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে নিশ্চিতভাবে কি হবে? ঘনত্ব বেশি হওয়া উচিত, ঠিক না? তো সেই দুটো পয়েন্ট আমি লিখি।
ঘনত্ব ও গলনাঙ্ক। গ্রুপ 1 ধাতু অপেক্ষা গ্রুপ 2 ধাতুর ক্ষেত্রে বেশি মান প্রদর্শন করে, বেশি মান প্রদর্শন করে ঘনত্ব আর গলনাঙ্কের। আমি দুটো ব্যাপারই তোমাদেরকে বললাম। এবার ঘনত্বের ব্যাপারটা আমি বলছি। দেখো, ধরো আমি এরকম একটা আয়তন নিয়েছি, দুটো আয়তন মনে করো সমান। এইটা গ্রুপ 1 এর জন্য আর এইটা গ্রুপ 2 এর জন্য। এবার এইখানে গ্রুপ 1 এ মনে করো এরকম ধাতব ক্যাটায়ন রয়েছে, এরকম রয়েছে, আর ইলেকট্রন রয়েছে। এবার গ্রুপ 2 যে ক্যাটায়নগুলো আছে তাদের আকার অপেক্ষাকৃত ছোট, কারণ 2+ চার্জ, আকার অপেক্ষাকৃত ছোট। তারপর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোর মধ্যে একটা তীব্র তড়িৎ আকর্ষণ বল কাজ করছে, এরকম ইলেকট্রন রয়েছে, মনে করো ইলেকট্রন রয়েছে। তো এখানে দেখো এই নির্দিষ্ট আয়তনে এইখানে যতগুলো ইলেকট্রনের ভরের কথা বাদ দাও, ইলেকট্রনের ভর নগণ্য, আমি সেগুলো বাদ দিলাম, কিন্তু এখানে যে ধাতুগুলো রয়েছে, ঠিক আছে, তো এই একটা নির্দিষ্ট আয়তনে যদি যে দুটো আয়তন আমি লিখেছি সেই দুটো আয়তন যদি ফিক্সড হয়, তাহলে এখানে দেখো কতগুলো ধাতব ক্যাটায়ন তুমি পাচ্ছ গ্রুপ 1 এ। হিসাব এখানে যে রকম এঁকেছি সেই হিসাবে তুমি 4টে ক্যাটায়ন পাচ্ছ। আর এইখানে যে আয়তনটা আমি এঁকেছি সেই আয়তনে তুমি কতগুলো গ্রুপ 2 ক্যাটায়ন পাচ্ছ? 4টের অনেকগুলোই বেশি পাচ্ছ। তাহলে এই ধাতব ক্যাটায়নগুলোর তো একটা নির্দিষ্ট ভর আছে, তাহলে এখানে 4টের ভর যা হবে এইখানে এতগুলো কণার ভর স্বাভাবিকভাবেই বেশি হবে। আর ডেনসিটি মানে আমরা কি লিখতে পারি? ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, অর্থাৎ মাস যত বাড়বে, ভলিউম যদি ফিক্সড হয়ে যায়, ভলিউম যদি নির্দিষ্ট হয়ে যায়, তাহলে মাস যত বাড়বে তার ডেনসিটি তত বাড়বে। তো এখানে দেখো আমি ভলিউম তো দুটোর ক্ষেত্রে ফিক্সড ধরে নিয়েছি যে একটা গ্রুপ 1 এবং গ্রুপ 2 দুটো ধাতব কেলাসের একটা নির্দিষ্ট আয়তন নেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট আয়তনে কতগুলো গ্রুপ 1 ক্যাটায়ন রয়েছে, গ্রুপ 1 কেলাসের ক্ষেত্রে কতগুলো গ্রুপ 1 ক্যাটায়ন রয়েছে এবং গ্রুপ 2 কেলাসের ক্ষেত্রে কতগুলো গ্রুপ 2 ক্যাটায়ন রয়েছে, সেইটা যদি বিচার করা যায় তাহলে দেখা যাচ্ছে গ্রুপ 2 ক্ষেত্রে মাসটা বেশি, আর মাস বেশি হচ্ছে বলে ডেনসিটি বেশি হচ্ছে। সেই কারণে কি বললাম, গ্রুপ 1 ধাতু অপেক্ষা গ্রুপ 2 ধাতুর ক্ষেত্রে বেশি মান প্রদর্শন করে, সেটা গলনাঙ্কে বলো বা ঘনত্বের ক্ষেত্রে বলো। আর গলনাঙ্কটা কেন বেশি হচ্ছে? ওই যে বললাম, তড়িৎ আকর্ষণ বল বেশি হওয়ার কারণে কণাগুলো পরস্পরের সঙ্গে তীব্রভাবে আকৃষ্ট থাকে এবং একটা কম্প্যাক্ট স্ট্রাকচার তৈরি করে। সংশক্তি বল বেশি, সংশক্তি বল তুলনামূলকভাবে বেশি, কার থেকে বেশি? এই গ্রুপ 1 এর থেকে। গ্রুপ 1 এর থেকে এই সংশক্তি বলটা গ্রুপ 2 এর ক্ষেত্রে এই বলটার মান বেশি। সংশক্তি বল মানে একই কণার মধ্যে ক্রিয়াশীল আকর্ষণী বল, তো সেটা সংশক্তি বল, যার ফলে কি হয়, গ্রুপ 2 ধাতুগুলো বা ধাতুর আয়নগুলো দৃঢ় সংবদ্ধ থাকে।
দৃঢ় সংবদ্ধ থাকে, ফলে তাকে সেপারেট করবার জন্য প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয়, তাই জন্য গলনাঙ্কটা বেড়ে যায়। ক্লিয়ার? গ্রুপ 1-এর সঙ্গে যদি গ্রুপ 2-র আমরা তুলনা করি তাহলে এরকম আসবে। নেক্সট পয়েন্ট, এবারে যদি বলা হয় যে আমরা তো গ্রুপ 1 ধাতুর সঙ্গে গ্রুপ 2 ধাতু তুলনা করলাম, এবারে যদি আমাকে বলে যে গ্রুপ 2 ধাতুগুলোরই গলনাঙ্কটা তুলনা করো, গ্রুপ 2 ধাতুগুলোর গলনাঙ্কটা তুলনা করো, তাহলে কীরকম হবে? তো দেখা গেছে আমি প্রথমে অর্ডারটা লিখি, মানে ক্রমটা লিখি গলনাঙ্কের, তারপরে বলছি কেন সেই রকম হয়। গ্রুপ 2 অ্যাটম বলবো না, গ্রুপ 2 মেটালগুলির, কারণ অ্যাটমের তো গলনাঙ্ক হয় না, মেটালের গলনাঙ্ক হয়। মেটাল মানে তাতে অনেকগুলো অ্যাটম একসঙ্গে একত্রিতভাবে আছে। তো এখানে অর্ডারটা হলো সব থেকে বেশি হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে আচ্ছা বেরিলিয়ামের বেশি হবে, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, আবার ম্যাগনেসিয়ামের থেকে ক্যালসিয়ামের একটু বেশি হচ্ছে, ম্যাগনেসিয়ামের থেকে ক্যালসিয়ামের বেশি হচ্ছে গলনাঙ্ক। তারপরে আবার স্ট্রনশিয়াম, তারপরে বেরিয়াম। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা হচ্ছে সব থেকে কম, ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা হচ্ছে সব থেকে কম। যদি আমরা সিরিয়ালি সাজিয়ে লিখি, অধক্রমটা লিখি, অধক্রম হচ্ছে বেরিলিয়াম, দেন ক্যালসিয়াম, দেন স্ট্রনশিয়াম, দেন বেরিয়াম, আর লাস্টে হচ্ছে ম্যাগনেসিয়াম। অর্থাৎ ম্যাগনেসিয়ামের গলনাঙ্কটা সর্বনিম্ন, গলনাঙ্ক, সর্বনিম্ন গলনাঙ্ক, আর বেরিলিয়াম হচ্ছে সর্বোচ্চ গলনাঙ্ক। বেরিলিয়াম হচ্ছে সর্বোচ্চ গলনাঙ্ক, ঠিক আছে? এবার কেন সর্বোচ্চ গলনাঙ্ক বেরিলিয়ামের, এটা খুব কমন একটা পয়েন্ট। যেরকমভাবে আমরা গ্রুপ 1 পড়বার সময় দেখেছিলাম যে লিথিয়ামের ক্ষেত্রে গলনাঙ্কটা ম্যাক্সিমাম হয়। কেন? তার কারণ তার ক্ষেত্রে ধাতব বন্ধনের মানটা খুব বেশি হয়। যেহেতু লিথিয়ামের আকার ছোট এবং তার সাথে ইলেকট্রনের আকর্ষণীয় প্রভাবটা খুব দৃঢ়ভাবে কাজ করে, কারণ ছোট আকৃতির পরমাণু হলেই সে ইলেকট্রনের ওপরে তীব্র আকর্ষণ প্রয়োগ করতে পারবে। তো এখানে ওই একই কারণ বেরিলিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য। বেরিলিয়াম যেহেতু এদের সবার মধ্যে ছোট আকৃতির কণা, তাই এর যোজ্যতা ইলেকট্রনগুলোর ওপরে তীব্র তড়িৎ আকর্ষণ কাজ করবে এবং কণাগুলো পরস্পরের সঙ্গে খুব দৃঢ়ভাবে আটকে থাকবে, তাই জন্য এর গলনাঙ্ক সর্বোচ্চ। কিন্তু তারপরে দেখো একটা সিরিয়ালিটি মেনটেন করেনি। সিরিয়ালিটি মেনটেন করেনি বলতে আমি যেটা বলতে চাইছি, মানে বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম, তারপরে স্ট্রনশিয়াম, বেরিয়াম যেভাবে যাওয়ার কথা ছিল সেরকমভাবে না গিয়ে মানে একটা নিয়ম মাফিক চেঞ্জ হয়নি। বেরিলিয়ামের পরে বেশি দেখা যাচ্ছে ক্যালসিয়ামের, তারপর স্ট্রনশিয়াম, বেরিয়াম যেরকম নর্মালি যাচ্ছে সেই রকম, কিন্তু আবার সবার লাস্টে চলে গেছে ম্যাগনেসিয়াম। এবার প্রথম থেকেই তো কেউ আর বিষয়টা বুঝতে পারেনি। এক্সপেরিমেন্ট করা হয়েছে, প্রত্যেকটা ধাতু নিয়ে আলাদাভাবে উত্তপ্ত করা হয়েছে। উত্তপ্ত করতে করতে দেখা গেছে যে
প্রত্যেকটা ধাতুকেই আলাদাভাবে উত্তপ্ত করা হয়েছে। তো দেখা গেছে সবার আগে ম্যাগনেসিয়াম ধাতুটা গলিত অবস্থায় চলে গেছে, সবার আগে। তাহলে ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক সবচেয়ে কম। ম্যাগনেসিয়াম গলিত অবস্থায় যাওয়ার পরে দেখা যাচ্ছে বেরিলিয়ামটা গলিত অবস্থায় চলে গেছে। তাহলে ম্যাগনেসিয়ামের ম্যাগনেসিয়াম তো সবার কম গলনাঙ্ক দেখালো, তারপরে সেকেন্ড লোয়েস্ট কে দেখাবে? বেরিয়াম। থার্ড লোয়েস্ট দেখা যাচ্ছে স্ট্রনশিয়াম। তারপরে ক্যালসিয়ামের পাওয়া যাচ্ছে হাইয়েস্ট, আর বেরিলিয়ামের হচ্ছে সব থেকে বেশি। তো এর পেছনে কি কারণ আছে সেইটা ব্যাখ্যা করতে গিয়ে তখন যারা এক্সপেরিমেন্ট করেছেন সায়েন্টিস্টরা, তারা বললেন যে এই ধাতুগুলো তো একটা নির্দিষ্ট কেলাস তৈরি করছে, তো সেই কেলাসগুলোর একটা বিশেষ অ্যারেঞ্জমেন্ট থাকবে। প্রত্যেকটা ধাতু যখন কেলাস তৈরি করে তখন তাদের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে বা নির্দিষ্ট একটা সজ্জা বিন্যাস থাকে। এমনিভাবেই যেখানে সেখানে করে ধাতু এবং ধাতুর আয়ন এবং তার ইলেকট্রনের আকর্ষণী প্রভাব কাজ করে তারা ওইভাবে আবদ্ধ অবস্থায় থেকে গেল, দিয়ে একটা সলিড কিছু তৈরি হয়ে গেল, ওরকম কখনোই হয় না। তাদের একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে, ঠিক আছে? তো যেমন মনে করো ঘর একটা, আমি খুব কমন এক্সাম্পল বলছি। ঘর একটা, তুমি ঘরে একটা খাট একটা ঢুকিয়ে দিলে, একটা আলমারি ঢুকিয়ে দিলে, তোমার একটা পড়ার টেবিল ঢুকিয়ে দিলে, ড্রেসিং টেবিল ঢুকিয়ে দিলে, কম্পিউটারের টেবিল, যেরকম এলোপাথারিভাবে তুমি ঢুকিয়ে দিলে, তাহলে কি তুমি সেই ঘরে থাকতে পারবে? নিশ্চয়ই না। খাট তুমি একটা পার্টিকুলার জায়গায় রাখবে যেখানে পাখা আছে, পাখার হাওয়াটা যাতে পৌঁছয় সেই রকম একটা কর্নারে তুমি খাটটা রাখলে, ঠিক আছে? হাঁটা চলা করতে যাতে খাটটা তোমার হাতে পায়ে না লেগে যায়। পড়ার টেবিলটাও তুমি এক সাইডে রাখলে যেখানে আলোটা ভালো আসছে, এরকমভাবে তো একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট করো যে হ্যাঁ আমি এখানে আমার ফার্নিচারগুলো রাখলে আমার সুবিধা হবে, বা আমি ঘরে খুব সুস্থভাবে থাকতে পারবো। তো সেরকমই কণাগুলো, এই যে ধাতুর যে আয়ন বলছি, যারা গ্রুপ 1-এর ক্ষেত্রে হোক বা গ্রুপ 2-এর ক্ষেত্রে হোক, তারা যখন ধাতব কেলাস তৈরি করে পার্টিকুলার কিছু অ্যারেঞ্জমেন্ট নেয়। গ্রুপ 1-এর ক্ষেত্রেও আমরা এরকম অ্যারেঞ্জমেন্ট হতে দেখেছি বা বলা হয়েছে যে এরকম পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট হয়। তো গ্রুপ 2-এর ক্ষেত্রেও বিভিন্ন ধাতুর ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট বিভিন্ন রকম হয়। গ্রুপ 1-এর একটা বিশেষত্ব কি? গ্রুপ 1-এ যে ধাতুগুলো রয়েছে তাদের প্রত্যেকের অ্যারেঞ্জমেন্ট নির্দিষ্ট, কিন্তু গ্রুপ 2-এর ওই জন্য কি হয়, গ্রুপ 1-এর ক্ষেত্রে, গ্রুপ 1-এর কথাটা একটু বলে নিই, তারপর গ্রুপ 2-এ আসছি। গ্রুপ 1-এর প্রত্যেকটা ধাতুর অ্যারেঞ্জমেন্ট যেহেতু নির্দিষ্ট হয়, তাই জন্য তাদের গলনাঙ্কের যে ক্রম, সেই ক্রমটাও একটা নির্দিষ্ট হারে পরিবর্তিত হয়। অর্থাৎ লিথিয়ামের বেশি হচ্ছিল, তারপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, অ্যান্ড ফাইনালি সিজিয়াম সব থেকে কম। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু অর্ডারটা একটু উল্টোপাল্টা হচ্ছে, তাই জন্য বলা হলো যে এখানে প্রত্যেকটা ধাতুর অ্যারেঞ্জমেন্ট একই রকম হয় না। তাদের আকারের পার্থক্যের কারণে বিভিন্ন ধাতু বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট নেয়। যেমন বেরিলিয়াম একরকম অ্যারেঞ্জমেন্ট নেবে, ম্যাগনেসিয়াম একরকম নেবে, আবার ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম একরকম নেবে। ওই জন্য দেখো ক্যালসিয়াম থেকে বেরিয়াম পর্যন্ত অর্ডারটা একই রকম যাচ্ছে, মানে কমছে, গলনাঙ্ক কমছে। বেরিলিয়াম প্রথমে ছিল যেটা আছে, আবার ম্যাগনেসিয়াম সবার শেষে চলে গেল। তাই জন্য এই ধাতুগুলোর বিভিন্ন রকম গঠনের জন্য কেলাস তারা তৈরি করছে, কিন্তু কেলাসেরও আবার বিভিন্ন রকম প্যাটার্ন আছে, সজ্জা আছে। তো সেই সজ্জা বিন্যাস ডিফারেন্স হওয়ার জন্যই গলনাঙ্কের এরকম আমরা ক্রমটা দেখতে পাই। এখন ওই যে প্যাটার্ন বলছি বা ল্যাটিসের বিভিন্ন রকম সজ্জা বিন্যাস বলছি, সেইগুলো তোমরা এখন তোমাদের এই মুহূর্তে লাগবে না, ওগুলো তোমরা আবার ক্লাস 12-এ গিয়ে ডিটেলসে পড়বে। তাই আপাতত তোমরা এইটুকু জেনে রাখো যে আমি লিখে দিচ্ছি পয়েন্টটা, যে বিভিন্ন রকম সজ্জা বিন্যাস হওয়ার কারণে ধাতব কেলাসের এদের গলনাঙ্কের ক্রমটা আমরা এরকম দেখতে পাই। সজ্জা বিন্যাসের তোমাদের কয়েকটা নাম আমি বলতে পারি, যেমন আছে দেহকেন্দ্রিক সজ্জা বিন্যাস রয়েছে, পৃষ্ঠকেন্দ্রিক রয়েছে, সিম্পল কিউবিক রয়েছে, ঘনকাকার কেলাস। হ্যাঁ, তো এইরকমভাবে কিছু ডিফারেন্ট সজ্জা বিন্যাস আছে। তো সেই কারণে আমরা এই ধরনের বয়লিং পয়েন্টের, আমি বারবার বয়লিং পয়েন্ট বলছি, মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কের
এইরকম ক্রমটা আমরা দেখতে পাই। তো কারণটা লেখা যাক। ঠিক আছে, তো এই হলো কারণ। ওকে, আমাদের লাস্ট পয়েন্ট ফিজিক্যাল প্রপার্টির, সেইটা হলো শিখা পরীক্ষা। শিখা পরীক্ষা বা ফ্লেম টেস্ট আমরা গ্রুপ 1-এ যেরকম করেছিলাম, গ্রুপ 2-র ক্ষেত্রেও শিখা পরীক্ষায় কিছু রেজাল্ট পাওয়া যায়। ফ্লেম টেস্ট, শিখা পরীক্ষা। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের আকৃতি, যেহেতু বেরিলিয়াম তো এই গ্রুপ 2 যে মৌলগুলো রয়েছে তাদের মধ্যে সব থেকে ছোট আকৃতি, ম্যাগনেসিয়ামও মোটামুটি ছোট আকৃতি দেখায়, বেরিলিয়ামের মতো না হলেও কিন্তু ম্যাগনেসিয়ামের আকৃতি বাকিগুলোর তুলনাতেই তো ছোট। তো দেখা গেছে যখন আমরা এই ধাতুগুলোকে কোনো শিখায় উত্তপ্ত করি, তখন বেরিলিয়ামের ক্ষেত্রেও নো কালার, আর এটাতেও নো কালার। নো কালার মানে কিন্তু তোমরা এটা বুঝো না যে একদম কালার ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেটা নয়। ফ্লেমের যে কালার আমরা দেখব, ফ্লেমে মূলত কি ধরনের কালার থাকে, ব্লু থাকে, ইয়েলোইশ থাকে, মানে হলদে একটু টাইপের, বাইরের দিকটা একটু হলদে টাইপের থাকে। ফ্লেমের যেরকম নর্মাল কালার হয়, আমরা সেই ধাতুগুলোকে নিয়ে যদি ওই ফ্লেমে উত্তপ্ত করি তাহলে আমরা ওই ফ্লেমের কালারই দেখব, আলাদা বিশেষ কোনো কালার দেখব না। তো আমি এখানে লিখে দিচ্ছি নো স্পেসিফিক কালার। নো স্পেসিফিক কালার, কোনো বিশেষ বর্ণ আমরা দেখব না। নো স্পেসিফিক কালার, নো কালার বললে আবার সেই কথাটার মানে একটু অন্য দাঁড়ায়। তো নো স্পেসিফিক কালার, সেটা বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দুজনের ক্ষেত্রেই। তাহলে আমরা কি এখান থেকে কি বলতে পারি, যে আমরা ফ্লেমের মাধ্যমে তো এই ধাতুগুলোতে শক্তি প্রদান করছি, শক্তি প্রদান করা সত্ত্বেও তাদের যে যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো আছে তারা এনার্জি অ্যাবজর্ব করছে, এনার্জি অ্যাবজর্ব করে তারা উচ্চ শক্তি স্তরে গেলেও সেই শক্তি স্তরটা মানে উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর, এই দুটো শক্তি স্তরের ব্যবধান এতটাই বেশি যে সেই শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আল্ট্রাভায়োলেট রেঞ্জে পড়ে যাচ্ছে। সেই কারণে আমরা কোনো কালার দেখতে পাই না। কি বললাম বুঝতে পারলে? আমরা কি জানি, ধরো এইটা যদি E1 হয় আর এইটা যদি E2 হয়, তোমরা তো অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছো এইরকম, এটা H নিউ যদি হয়, তাহলে আর দুটো শক্তির পার্থক্য কত, ডেল্টা ই। ডেল্টা ই মানে হচ্ছে E2 - E1 ইকুয়ালস টু H নিউ, দেখা হয় তো।
তাহলে ডেল্টা ই প্রপোর্শনাল টু নিউ, ডেল্টা ই প্রপোর্শনাল টু নিউ বা ডেল্টা ই প্রপোর্শনাল টু সি বাই ল্যামডা লেখা যায়। নিউ মানে তো সি বাই ল্যামডা, আবার সি হচ্ছে আবার একটা কনস্ট্যান্ট লাইটের ভেলোসিটি, আর এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। তো দেখো শক্তির পার্থক্য যত বেশি হয় তার ল্যামডা কি হয়, ল্যামডা ছোট হয়। মানে এই দুটো শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তরের ব্যবধান যদি বেশি হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান ছোট হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে গেলে সেই আলোটা বা সেই বর্ণালীটা আলট্রাভায়োলেট রেঞ্জে চলে যাবে। সেই কারণে আলট্রাভায়োলেট রেঞ্জে চলে গেলে আমরা আর কোনো কালারই দেখতে পাবো না। তো এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটে। কিন্তু ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর বেরিয়াম এই তিনজনের ক্ষেত্রে কিছু বিশেষ বর্ণ দেখা যায় যেটা আমরা শিখার মাধ্যমে দেখতে পাই, ওই ফ্লেমের মাধ্যমে দেখতে পাই। তো সেগুলো কি কি বর্ণ সেটা লিখে দিচ্ছি। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে ক্যালসিয়াম বেরিয়ামে ফ্লেম দেখা, মানে এই তিনটেতে ফ্লেম দেখা গেলেও ওপরের দুটোতে কেন দেখা যায় না, তার কারণ ওইগুলো তোমাদেরকে বলতে হবে, যেটা আমি বললাম প্রথমে। তো ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখা যায় ইটের মতো লাল, ইটের মতো লাল, কিন্তু ক্ষণস্থায়ী, 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 ঠিক আছে, ক্ষণস্থায়ী। স্ট্রনশিয়াম হচ্ছে গাঢ় লাল, গাঢ় লাল। বেরিয়াম হচ্ছে কচি আপেলের ন্যায়, কচি আপেলের ন্যায় সবুজ। এখানে কচি আপেলের ন্যায় সবুজ এই কথাটা সম্পূর্ণ যুক্তিহীন কথা, কারণ ওই এইটা কেন বলা হয়েছে, অ্যাকচুয়ালি ওই গ্রিন কালারটা এমনই খুব লাইট গ্রিন কালার, সচরাচর ওই রকম লাইট গ্রিন অন্য কোনো জায়গায় আমরা দেখতে পাই না। তো একমাত্র এই যে কচি আপেল যেটা বলছি, সেই আপেলের রঙটা যেরকম এক্স্যাক্টলি ওই রকম কালার আসে, সেই কারণেই এই কচি আপেলের মতো সবুজ কথাটা বলা হয়েছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম যুক্তিসঙ্গত কথা বলে আমার মনে হয় না। কালারটা যদি যখন তোমরা এক্সপেরিমেন্ট করবে, এগুলো তোমাদের এক্সপেরিমেন্ট আছে, ক্লাস 11-এই রয়েছে, যখন তোমরা এক্সপেরিমেন্ট করবে, ল্যাবে গিয়ে কাজ করবে, তখন দেখতে পাবে যে গ্রিন কালারটা এই বেরিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে, ওই গ্রিন কালারটা অ্যাকচুয়ালি লাইট গ্রিন কালার বলতে তোমরা যেটা বোঝো, সেই গ্রিন কালারের সঙ্গে একটু ইয়েলো মিক্স করে দিলে যেরকম হয়, একটু হলুদ রং মিক্স করে দিলে যেরকম হয়, সেই রকম আসে। তোমাদের বাড়ির, তোমরা তো অনেকেই ড্রয়িং করো, বাড়িতে যদি রং থাকে তাহলে দেখবে লাইট গ্রিন যে কালারটা রয়েছে তার সঙ্গে একটু হলদে মিশিয়ে দেবে, লাইম ইয়েলো যেটা, সেইটা মিশিয়ে দিয়ে দেখবে যে কালারটা আসে ওই অ্যাপেল গ্রিন কালার। ইংলিশের নামটা শুনতে ভালো, অ্যাপেল গ্রিন। তো যেই কালারটা আসবে সেটাই হচ্ছে এই বেরিয়ামের ফ্লেমের কালার দেখা যায়। আর স্ট্রনশিয়াম হচ্ছে গাঢ় লাল। গাঢ় লালের ইংলিশে খুব সুন্দর একটা নাম আছে যাকে বলা হয় ক্রিমসন রেড, ক্রিমসন রেড, ঠিক আছে। আর ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। ইটের মতো লাল মানে সেই লালটাও একটু একটু ফেডেড লাল রং, মানে ওই লালের সঙ্গে একটু ইয়েলো মিশিয়ে দিলে ওই বলতে পারো একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের দিকেই আসে, এক্স্যাক্টলি অরেঞ্জ নয়, তবে একটু লাইট রেড কালার, ঠিক আছে। তো এইরকম হচ্ছে এই তিনটে। তো এটা ক্ষণস্থায়ী, মানে এক্সপেরিমেন্ট করলে জিনিসটা বুঝতে পারবে তোমরা। ফ্লেমে যখন ওই ধাতুটাকে ধরা হবে তখনই জাস্ট কালারটা একটা স্পার্ক দেবে। এই যে ইটের মতো লাল, জাস্ট ফ্লেমটা ব্লু কালারের জ্বলছে, হঠাৎ করে একটা স্পার্ক আসবে, ওই ইটের মতো লাল বা যেটা বললাম ওই ব্রিক রেডের মতো আসবে, চলে যাবে একদম। আর এই যে কালারগুলো বলছি, এই কালারগুলো কিন্তু পারসিস্ট করবে বা থাকবে, এগুলো চলে যাবে না। তুমি যতক্ষণ মেটালটাকে আগুনে ধরে রাখবে ততক্ষণ এই কালারটা তোমার দেখাবে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে ফ্লেম টেস্টের অবজারভেশন। তো মোটামুটি এইগুলোই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, যা যা আমি বললাম। এর আগের ভিডিও লেকচারেও কিছু বলেছি, এই লেকচারটাতেও কিছু বললাম। তো আমাদের ফিজিক্যাল প্রপার্টি গ্রুপ 2 অ্যালকালাইন আর্থ মেটালের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিও আমাদের কেমিক্যাল প্রপার্টিজের ওপর হবে।
যেখানে আমরা দেখব গ্রুপ ওয়ানের মতোই, যেরকম অক্সাইড ফর্মেশন তাদের কিছু ট্রেন্ডস, হ্যালাইড ফর্মেশন তাদের কিছু ট্রেন্ডস, বা কার্বনেট, সালফেট, এই সমস্ত যে সল্টগুলো রয়েছে তাদের তাদের যে আদার প্রপার্টিজ, মানে সলিউবিলিটি হোক বা মেল্টিং পয়েন্ট হোক, যেভাবে ভ্যারি করে, সেই সমস্ত বিষয়গুলো নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা এই ভিডিওগুলো খুব ভালো করে দেখো, বিষয়গুলো বোঝার চেষ্টা করো। সো আবার পরে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। ওকে, সো সবাই ভালো থেকো, টেক কেয়ার।